শিশু মৃত্যুর ঘটনায় নার্স ক্লিনারকে সাময়িক বরখাস্ত করল আদ্দিন কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস। আইনজীবীদের দাবি লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু। বাসাবাড়িতে জমে থাকা পানি পেলেই জরিমানা, অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা। বিজিবির কঠোর অবস্থানে নওগাঁর সাপাহার থেকে ফিরিয়ে নিতে বাধ্য হল 17 জনকে। উদ্বিগ্ন স্থানীয়রা। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। তারা অবৈধ লোক আমাদের দেশে কেন পাঠাচ্ছে? ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। রাজধানীতে দীর্ঘ সময় কাটালেও 3.5 হাত মাটি মেলে না অনেকের। কবর সংরক্ষণের সুযোগ কম থাকায় বাধ্য হয়ে মরদেহ নেওয়া হয় নিজ গ্রামে। বাপের পাশে দাদার পাশে এইভাবে দেয়, কিন্তু ঢাকার মধ্যে তো আসলে এটা না। মানুষকে তার অধিকার দিতে হবে, সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে। আওয়ামী লীগ সরকারের চুরি পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ। অভিযোগ তথ্যমন্ত্রী বললেন, দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসা সময় সাপেক্ষ। শান্তি আলোচনায় অচলাবস্থার মাঝে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, 4টি ড্রোন ধ্বংসের দাবি। কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে IRGCর মিসাইল। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় যেসব ব্যক্তিদের অবহেলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটা জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এই ঘটনায় আজীবন ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানানো হয়। শিশির মনির জানিয়েছেন, পেশাগত অবহেলার কারণে একজন নার্স এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বলেন, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও তিনি জানান। আরও বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। একই সাথে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। সকালে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়। আর সেই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে। এছাড়া আশপাশে এবং ড্রেনে যেন পানি জমা না থাকে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। জানান, 2-3 দিনের মধ্যেই মোবাইল কোর্ট এই কার্যক্রম শুরু করবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র আবর্জনা না ফেলারও আহ্বান জানান তিনি। পরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে একটি র্যালি বের করা হয়। 2 মাস পরে ডেঙ্গু আসবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনগণকে নিয়ে কার্যক্রম জোরদার করা হবে, প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম মুহিত। সকালে গুলশানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 দিনব্যাপী মশক নিধন কার্যক্রম ও র্যালিতে যোগ দেন তিনি। বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সম্পৃক্ততা আশা করছে সরকার। জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলোতে জনগণকে সম্পৃক্ত করা হবে। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, সবাই যদি পরস্পরকে সচেতন করে তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হয়ে যাবে। শুধুমাত্র নিজের জায়গাটুকু যদি আমরা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, শুধু ডেঙ্গু নয়, আমাদের সার্বিক জীবনটি, প্রতিদিনের জীবনটি আমাদের আগের চেয়ে ভালো হয়ে উঠবে। তাই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে হাটপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে পুশিনের চেষ্টা পণ্ড হয়ে যায়। বর্তমানে তারা শূন্যরেখার ভারতের অংশে অবস্থান করছে। সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয়, আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিং করছে কেন? তারা অবৈধ লোক আমার দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। এদিকে ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে প্রতিহত করে বিজিবি। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এছাড়াও দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের উপস্থিতি টের পেয়ে রুখে দেয়। নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টা চালালেও বিজিবির কঠোর নজরদারিতে ব্যর্থ হয়ে ঠেলে দেয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে 17 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে 19 ঘন্টা পর গতরাতে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। একই পরিস্থিতি লালমনিরহাট সীমান্তের 4টি পয়েন্টে। গতকাল 33 জনকে পুশিনের চেষ্টা চালালেও বিজিবির বাধায় তা পণ্ড হয়। পরে রাতে তাদের আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। আমরা মেহেরপুরের হাটপাড়া সীমান্তে যাচ্ছি। আমাদের সহকর্মী রামিজ আহসান এই পুশিনের বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি আমাদেরকে জানাবেন। এই ঘটনায় তো পতাকা বৈঠকের কথা আমরা শুনেছি, সেটি শেষ হয়েছে কিনা এবং এই বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন রামিজ। হ্যাঁ বৃষ্টি, আমরা সকাল থেকে মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলপাড়িয়া যে সীমান্ত রয়েছে সেই সীমান্ততে আমরা অবস্থান করছি এবং সেখানে যেটি দেখেছি আমরা 6 জনকে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে। অর্থাৎ সকালে যখন তাদেরকে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের দিকে, তখন বিজিবি এবং বাংলাদেশের যেসব নাগরিকরা আছে, যেসব সাধারণ মানুষ আছে, স্থানীয়রা আছে, তারা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখান থেকে তারা পুশিং করতে ব্যর্থ হয়। আমরা যেটি জানতে পেরেছি এখানে 3 জন পুরুষ রয়েছেন, 2 জন নারী রয়েছেন এবং 1 জন শিশু রয়েছে। বর্তমানে পতাকা বৈঠক যেটি হচ্ছিল, আমরা যেটি জানতে পেরেছি পতাকা বৈঠকের মাধ্যমে প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্ত আসতে পারেননি এবং ভারতীয় বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে তারা তাদেরকে গ্রহণ করবে না, এমনটি স্থানীয় মাধ্যম দিয়ে আমরা শুনতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত আমরা বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাইনি, কারণ তারা এখন সীমান্তবর্তী এলাকাতে রয়েছেন। যদিও এখন বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা সেখানে পৌঁছাতে পারিনি এবং সেখানে তার খবরটা আমরা এখন পর্যন্ত দিতে পারছি না।
এই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি পতাকা বৈঠকের মধ্যে এখন প্রথম অবস্থায় যে পতাকা বৈঠকটি হয়েছে সেই পতাকা বৈঠকের মাধ্যমে প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্ত আসেনি, তবে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে আবারও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো সমাধানের রাস্তা হয়তো বের হবে, প্রক্রিয়া হয়তো করবে। এখন যাচাই বাছাই চলছে। এই ছিল মেহেরপুরের বর্তমান অবস্থা। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ রামিজ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এই পুশিন চেষ্টাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে। অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর, জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সাধারণ মানুষদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। বিএসএফ এর পুশিন চেষ্টা নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দিনাজপুর ও জয়পুরহাট সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই অস্থিরতার শুরু। বিভিন্ন সীমান্তে পুশিনের জন্য জড়ো করা হয় বাংলাভাষী মুসলমানদের। এরপর থেকেই দেশের বিভিন্ন সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলছে মাইকিং। আপনারা সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা থেকে বিরত থাকুন। বিজেপি খুব পাহারা দিচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই। আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাধুবাদ জানাই। দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং সার্বিক সহযোগিতা করবে। পুশিন ঠেকাতে জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্যের সংখ্যা। সীমান্তে দিনরাত 24 ঘন্টা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আমাদের পার্শ্ববর্তী দেশের মাঝে যে উত্তেজনা বিরাজ করছে, এর ফলে সম্ভাব্য পুশিনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। সাম্প্রতিক ঘটনাগুলো সীমান্ত এলাকার মানুষের মধ্যেও তৈরি করেছে উদ্বেগ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য, এই জন্য আমরা খুব চিন্তিত। আমরা রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মেরে বাইরে চলে আসি। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। আমাদের আতঙ্ক যে বিএসএফ পুশিন করে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ান লোককে পুশিন করে দিচ্ছে। এছাড়াও বেনাপোল, লালমনিরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন সীমান্তে পুশিন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জীবনের কর্মক্ষম পুরো সময় এই শহরকে দিলেও মৃত্যুর পর ৩.৫ হাত জায়গা মেলে না ঢাকায়। যে শহরের মাটিতে মিশে আছে ঘাম, সংগ্রামী শ্রমের গল্প, জীবন প্রদীপ নিভে গেলে তা যেন অপরিচিত এক নগরী। এক টুকরো মাটিও অনেকের নাগালের বাইরে, তাই বাধ্য হয়ে আবারও ফিরতে হয় গ্রামে। রাজধানী ঢাকার কবরস্থানের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। অসুস্থ হলে বেশিরভাগ মানুষের ঠিকানা নগরীর এই হাসপাতাল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আশায় থাকেন সবাই, কিন্তু কারো কারো আর ফেরা হয় না। অবস্থা এমন, প্রতি ঘন্টায় কেউ না কেউ সামিল হন শেষ যাত্রায়। মৃত্যুর পর সমাহিত করা নিয়ে আরেক সংগ্রামে স্বজনরা। ইট পাথরের এই শহরে দাফনের কাজটি মোটেই সহজ নয়। কবরস্থান অফিসে যোগাযোগ, নাম নিবন্ধন, ফি জমা, সব মিলিয়ে শোকের মধ্যেই শুরু আরেক সংগ্রাম। আকার আয়তনে রাজধানীর পরিধি বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না কবরস্থান। তাই ঢাকার আলো বাতাসে বেড়ে উঠলেও মৃত্যুর পর শেষ আশ্রয় সেই গ্রামেই। গ্রামের বাড়ি হইলে নিজের পৈতৃক সম্পত্তি থাকে, বাপের পাশে, দাদার পাশে, এইভাবে দেয়। কিন্তু ঢাকার মধ্যে তো আসলে এটা না। নির্দিষ্ট ফি দিয়ে কবরস্থ করা গেলেও সেই কবর সংরক্ষণ করা আরও কঠিন। ঢাকা উত্তরে বনানী কবরস্থানে 25 বছরের জন্য কবর সংরক্ষণে গুনতে হচ্ছে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। অন্য এলাকাগুলোতেও সেই খরচ 1 থেকে 1.5 কোটি টাকার কম নয়। আর দক্ষিণ সিটিতে 10 থেকে 20 বছরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 5 থেকে 15 লাখ টাকা। জায়গার অভাবে সিটি কর্পোরেশনও অনুৎসাহিত করছে কবর সংরক্ষণে। খিলগাঁয়ে যে আমাদের কবরস্থান আছে, সেটার পেছনে আমাদের সরকারি একটা মানে পুকুর আছে, বড় বেশ পুকুর। তো ওইটা আমরা সরকারের কাছে অলরেডি সেই জায়গাটা চেয়েছি। সরকার সেই জায়গাটা আমাদেরকে দিলে সেখানে আমরা ওই কবরস্থানটাকে এক্সপান্ড করব। এত কিছুর পরেও নগরের কবরস্থানগুলোই শেষ ঠিকানা হয় বহু মানুষের। কবরগুলো আলাদা আলাদা অনুভূতির সাক্ষী।
আমার মারে দিছি এই কবরস্থান, আমার বাপেরও দেওয়া হয়েছে ওই সাইডে, আমার বোনকেও দিছি আর আমার বাগনিরও দিছি এই কবরস্থানে। তবে মার কবর দেওয়ার পর থেকে একটু মারা দেওয়ার পর থেকে একটু বেশি আসা যাওয়া হইতেছে। একটা মানুষ যখন তার নিজের অ্যাকচুয়াল ঠিকানা, চিরজীবনের ঠিকানার কাছে আসে, ইট রিমাইন্ডস যে পৃথিবীটা আসলে কিছুই না, সব কিছুর বলে হচ্ছে আপনার কর্ম। 2004 থেকে আমি প্রতিদিন আজিমপুর আসি। আজিমপুরের যখন আমি আসি তখন এরকম আর কি কিছুটা পাকা কিছুটা মাটির রাস্তা ছিল, তো এখন আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন কবির হোসেনের মমতাময়ী মা। প্রায়ই কবরের পাশে দাঁড়িয়ে এখনো মায়ের উপস্থিতি অনুভব করেন তিনি। আমার কাছে মনে হয় না যে আমার মা মারা গেছে বাই হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি আপনার সাথে কথা বলছি, এখনো আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের ছবি দেখছি, মানে আমার মায়ের চেহারাটা আমার ভাসছে। ঠিক আছে, মানে আমার সারাক্ষণই আমার মা আমার পাশাপাশিই আছে। সবাই যদি সংরক্ষণ করতে চায় তাহলে সাধারণ লোকজনের দাফন কোথায় হবে, এইটাই চিন্তা করে সরকার আপাতত দিতেছে না। কবরস্থানের অফিস বলছে গত 1 বছরে নতুন করে কাউকেই কবর সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি। একটা কবর সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যেই ভেঙে ফেলা হয় কিংবা সেখানে নতুন কবর দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের কবর শনাক্ত করার উপায় কি? সে উপায়টিও বলে দেওয়া হয়েছে। কবরস্থানের প্রত্যেকটি সারির আলাদা আলাদা নম্বর রয়েছে। কবরস্থান অফিস বলছে সেই নম্বর দিয়েই শনাক্ত করা যাবে অতীতে দেওয়া কবর। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরে জনসংখ্যার অনুপাতে কবরস্থানের জায়গা রাখার কথা থাকলেও সেই প্রস্তুতি নেই ঢাকার। ফলে সংকুচিত হচ্ছে মৃত্যুর পরের আশ্রয়ও। সরকার মূল্যবান জমি যদি টাকা দিয়ে কিনতে, সরকার টাকা দিয়ে কিনবে, কিন্তু মানুষকে তার অধিকার দিতে হবে। সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে, সেখানে তার জন্য একটু দোয়া করতে পারে, এবং এটা মানুষকে কিন্তু বেঁচে থাকতে শক্তি দেয়। উন্নয়ন মানেই কিন্তু ইট পাথর না। আপনি যে আপনার প্রিয়জনের কবরস্থানে দাঁড়িয়ে দুদণ্ড প্রার্থনা করছেন, সেটাও কিন্তু উন্নয়নের একটা বড় ইন্ডিকেটর। সে আপনাকে আত্মিকভাবে, নাগরিকভাবে আপনাকে কিন্তু আরও শক্তিশালী করবে। এই শহরে কেউ কেউ সারা জীবন থাকেন ভাড়া বাড়িতে, মৃত্যুর পরও নিজের বলে কোনো জায়গা থাকে না। ঢাকায় এখন মৃত্যু মানে শুধু প্রিয়জনকে হারানো নয়, শেষ আশ্রয়ের জন্যও এক কঠিন লড়াই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের চুরি এবং পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন, সরকারের আবেদনের প্রেক্ষিতে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি। ভর্তুকি কমাতে বুধবার সব শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। পরদিনই নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয় সংস্থাটি। এ নিয়ে সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, সরকারের আবেদনের প্রেক্ষিতেই এই মূল্য প্রত্যাহার করা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে বের করে আনা হয়েছে 65% বিদ্যুৎ ব্যবহারকারীকে। একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়লেও বাড়ানো হয়নি ডিজেলের দাম। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল, এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী। নিচের থেকে 65% কিন্তু, নট উপরতলার। উপরতলায় তো সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। মন্ত্রী জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পরেও বিগত সময়ে এ খাতে অনিয়ম, দুর্নীতি ও আমদানি নির্ভরতার কারণে এখনো ভর্তুকি দিতে হচ্ছে 41,000 কোটি টাকা। এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। একটা দুর্নীতিগ্রস্ত দীর্ঘমেয়াদী অপরাধী এবং দুর্নীতি চক্র অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে এটাকে সুস্থ জায়গায় আনতে হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নিম্ন আয়ের মানুষের উপর চাপ পড়বে না। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই, এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা
রক্ষা করছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তাদের পরিকল্পিত নগর উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আর সেই অনুষ্ঠানেই বলেন, শুধু নীতি তৈরি নয়, শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটাও মূল্যায়ন করা প্রয়োজন। আরও বলেন, বিভিন্ন সময় যে কাঠামোগত পরিবর্তনগুলো করা হয় সেগুলো পরিকল্পনা মাফিক হতে হবে। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই দেশপ্রেম নিয়ে কাজ করা প্রয়োজন। অনেক প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গা সহ চারপাশের উন্নতি হয় না। সব রোগের উৎস দূষিত বুড়িগঙ্গা নদী, আর এসব নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমি কথাটা বারবার করে বলছি, আমি আবার বলছি, আমি চেষ্টা করব যে এই বিষয়ে আমরা কি করতে পারি সেই বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বারো নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার সাথে জড়িত একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4। সকালে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। বলেছেন, গ্রেফতারকৃতরা বিদেশের লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত, মানব পাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত, আর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত। মামলার বাদী ও ভুক্তভোগী জানালেন, প্রথমে ইতালি পাঠানোর কথা বলে 5 লাখ টাকা নেয়, ইতালি ব্যর্থ হলে জার্মানির কথা বলে আরো 10 লাখ টাকা হাতিয়ে নেয়। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামি 3 জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত, তাদের 3 জনকে গ্রেপ্তার করি। আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। কেউ সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, কেউ বা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিবাজ এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, কিন্তু এসব মামলায় নিম্ন আদালত থেকেই খালাস পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। যদিও দুদক আপিল করতে পারছে না, কারণ কমিশনের অনুমোদন ছাড়া আপিল সম্ভব নয়। এর ফলে দেশজুড়ে জমে থাকা অসংখ্য নতুন দুর্নীতির অভিযোগের সুরাহা কবে হবে তা অনিশ্চিত। সহকর্মী রাজীব আহমেদের 2 পর্বের রিপোর্টের আজ দেখবেন শেষটি। রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। গেল ফেব্রুয়ারিতে নিম্ন আদালত থেকে খালাস পান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর বিরুদ্ধেও মামলা করেছিল দুদক। এপ্রিলের শেষের দিকে তিনিও বেকসুর খালাস পান নিম্ন আদালত থেকে। অন্যদিকে দেশ জুড়ে দুদক কার্যালয়ে জমা হচ্ছে নতুন নতুন অভিযোগ। যেমন মোহাম্মদপুরের ওয়াজিদুল ইসলাম দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন কর ফাঁকির অভিযোগ নিয়ে, কিন্তু এই অভিযোগের অনুসন্ধান কবে হবে বা আদৌ হবে কিনা এ নিয়ে সংশয় আছে। আমি তো শুধু ড্রপ করে গেলাম, আমি জানি না এটা কবে তারা দেখবে বা এটা ব্যবস্থা নেবে। শুধু আমি না, আরও বেশ কয়েকজন লোক ছিল যে তারা ওই একই হতাশা ফিল করছে যে আমি তো জমা দিয়ে গেলাম, বাট এখানে রেজাল্টটা কবে আসবে বা তারা কবে ব্যবস্থা নেবে তারা জানে না। চেয়ারম্যান দপ্তরে সব কিছু জমা হচ্ছে, এখন নতুন কমিশন আসার পরে এগুলো কার্যক্রম শুরু হবে। এমন নজির কম নয়। গেল 3 মাসে প্রায় নিয়মিতভাবেই দুদকের মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্তরা। কেননা গেল 3 মার্চ পূর্ণাঙ্গ কমিশন পদত্যাগের পর আর নিয়োগ হয়নি সংস্থাটিতে। অথচ এসব মামলায় আপিল কিংবা অভিযোগ আমলে নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে শুধু চেয়ারম্যান, কমিশনাররা। তাদের অনুমোদন ছাড়া অবৈধ টাকা জব্দ বা মামলাসহ আইনগত কার্যক্রম গ্রহণ করা যায় না। যে সমস্ত মামলা রায় হয়ে যাচ্ছে, কোনোটা খালাস হচ্ছে, কোনোটা অপর্যাপ্ত সাজা হচ্ছে, দুদক যদি মনে করে যে সাজা কম হয়ে গেছে তাহলে আপিল করতে পারে সাজা বৃদ্ধির জন্য। আবার যদি খালাস হয়ে যায়, দুদক যদি মনে করে যে না এটা সাজা করাতে হবে, আপিল করে সেটা করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো
আপনার যদি কমিশন না থাকে তাহলে এই কাজগুলো সম্ভব না। দুদকের আলোচিত মামলায় অভিযুক্তরা কিংবা 5 আগস্ট পরবর্তী সময়ে দায়েরকৃত মামলার আসামিরা এখন আলামত নষ্টের সুযোগ পাচ্ছে বলে মনে করেন দুদকের আইনজীবী। বিশ্লেষকদের মতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান বজায় রাখতে তদন্ত, বিচার ও আপিল সব পর্যায়ে ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। এই সুযোগে যদি কোনো অভিযুক্তের বা কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি খালাস পেয়ে যায় তাহলে সেটার জন্য দায়টা কিন্তু সরকারকে নিতে হবে। তার কারণ হচ্ছে যে এটি সরকারের অজানা থাকার কথা নয়। আসলে এটা প্রশ্ন উঠবে তাহলে কি উদ্দেশ্যমূলকভাবেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা, যাতে কিছু কিছু দুর্নীতিগ্রস্তকে তাদের দায় মুক্তি দেওয়ার মতো একটা পরিস্থিতি যেন সৃষ্টি হয়। প্রতিরোধক শক্তি যখন থাকে না তখন অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। দুদকের ক্ষেত্রে সেই অবস্থাটাই তৈরি হয়েছে এবং এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। দুদকই যদি অচল অবস্থায় পড়ে থাকে তাহলে আগামীতে আমাদের দুর্নীতির ধারণা সূচক যে কোন জায়গায় নামবে সেটা তো আমরা এখনই আশঙ্কিত দেখছি। তাহলে দ্রুত এখানে আপনার কমিশন নিয়োগ করে এই অচল অবস্থা দূর করা উচিত। জবাবদিহিতা নিশ্চিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করে দুদককে দ্রুত কার্যকর করার তাগিদ বিশ্লেষকদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে মৃত্যু থামছে না। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশুর প্রাণ গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হলো 65 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন 77 জন, মোট চিকিৎসাধীন 215 জন। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 5 জন, আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন, মোট চিকিৎসাধীন 59 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিও পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণ গেছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে 14 গ্রামের ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায় ফেনী থেকে কুমিল্লা যাচ্ছিল মদিনা পরিবহনের একটি বাস। ছুপুয়া এলাকায় পেট্রোল পাম্পের কাছে পৌঁছালেই পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত যান জব্দ করে পুলিশ। উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। এছাড়া দিনাজপুর, নেত্রকোনা, গাজীপুরের দুর্ঘটনায় 3 জনের প্রাণ গেছে। জায়গা জমির দ্বন্দ্ব থেকে দীর্ঘদিনের বিরোধ, এরপরে সংঘর্ষে জড়ায় সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের দুপক্ষ। এই ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই খবরে ক্ষুব্ধ স্বজনরা ভাঙচুর, লুটপাট চালায় অন্য পক্ষের বাড়িতে। 169 জনের নামে মামলার পর এখন পুরুষ শূন্য হয়ে পড়ে আলীনগর গ্রামের এক পক্ষের অর্ধশতাধিক পরিবার। আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল সুনামগঞ্জের ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদীপ আলী এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গোষ্ঠীর মধ্যে। সবশেষ গত 12ই মে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় শাহাদীপের সমর্থকদের বাড়িতে। এ সময় রতন মিয়া নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার পুত্রে মারছে 6 মাসের বাচ্চা তুইয়া মারছে। উনি 6 মাসের বাচ্চার কি ভবিষ্যৎ চাই? আমার 2টা মেয়ে হয়েছেন, আমার খেয়ে দেখছেন, করবো, খাবাইবো, ফালবো। বাজারে যেবেলা আইয়ে ইয়াদি মানুষে ফার্স্ট দিকে বাড়ি মারছে। এবার এগুলো যেগুলো দৌড়াইছে, আমরা যারা আত্মীয় আছি এর আগে আমরা ফিরাইছি। গরুর ভিতরে গিয়া তারে রান্দাই দিয়া কুবাইয়া মারছে। সে সিলেট উসমানী মেডিকেল তার ইন্তেকাল হয়েছে। রতনের মৃত্যুর পর পাল্টা হামলা হয় রফিকুল ইসলামের সমর্থকদের উপর। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি ঘর। মামলা দেয়া হয় 169 জনের নামে। এরপর থেকেই এই পক্ষের লোকজন পলাতক। পুরুষ শূন্য অর্ধশতাধিক পরিবার। আমার সাইডে হুলাই আসামি, কেউ করো নাই, সব বাগানো বেটানো নাই, খালি আমি বুড়া বেটি। পুরুষরা যারা আছে এরা তো জগড়ার ভরেই গেছি গিয়া, আমরা নারীরা যারা আছি বাচ্চা কাচ্চা লইয়া তো বাড়িতেই আছি। তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন মেম্বার শাহাদীপ। জানান তার সমর্থকদের বাড়িতেই হামলা করেছে প্রতিপক্ষ। এটা সাজানো নাটক। এই লোকগুলা আর 2 বছর আগ থেকে আমার মারার লেগিয়া, আমার নিহত করার লেগিয়া, আমার আত্মীয় স্বজন ক্ষতি সাধনের লেগিয়া তারা সম্পূর্ণ চেষ্টা করে পরিকল্পিতভাবে আমার উপরে এই ঘটনা ঘটাইয়া আমার মানুষের লুটপাট করে তারা এখন আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছে। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর থেকে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন আছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করেছি। লোকাল ওসি গিয়েছে, আমার সার্ভে তারা গিয়েছে।
তো সেটা আমি দেখলাম যে আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে নানান ধরনের এই কথা এসছে, এগুলো আমরা দেখছি এবং সত্যি যদি কোনো পক্ষ অ্যারোগ্যান্টলি এগুলো আইনকে নিজের হাতে তুলে নেয়, আমরা শক্ত হাতে এটা দমন করবো এবং আমরা আরো মামলা নেব প্রয়োজনে, এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষের পর এক পক্ষের একজন পুরুষ নিহত হয়েছেন, অন্য পক্ষের সব পুরুষ পরিবার শূন্য। উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে। এরকম ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজন জনসচেতনতা ও সংযম। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। দুর্নীতি ও অপচয় রোধ এবং বেসরকারি বিনিয়োগের বাধা দূরীকরণে কাজ করছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। দুপুরে রাজধানীর সেডাপে বাজেট নিয়ে চর্চা.com-এর গোলটেবিল আলোচনায় তিনি বলেছেন, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিচ্ছে সরকার। এ সময় অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, আগামী 5 বছরের অর্থনৈতিক সংকট উত্তরণে গণতান্ত্রিক অর্থায়ন নিশ্চিতে সরকার কাজ করছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পরিকল্পনাও রয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোর কথা জানান অর্থ পরিকল্পনা উপদেষ্টা। বলেন, উৎপাদনশীলতার বহুমুখীকরণ ও রফতানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোকে অগ্রাধিকার দেবে সরকার। এ সময় প্রত্যক্ষ করের পরিমাণ বাড়ানো এবং ক্যাশলেস সোসাইটির মাধ্যমে দুর্নীতি কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়। তিতুমির জানান, আগামী 5 বছরে পরিচালনা ব্যয় কমিয়ে বার্ষিক উন্নয়ন ব্যয় বাড়ানো হবে। দুর্নীতি একটা সিস্টেমিক জায়গায় গিয়েছে, অপচয় একটা সিস্টেমিক জায়গায় গিয়েছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। ব্যাংকের দিক থেকে যদি দেখেন, কিছু কিছু প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুপুরে প্রধানমন্ত্রীর তেনজিয়ার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় আধ ঘন্টার সাক্ষাতে পারস্পরিক বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেন। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জোর দেন দুদেশের সম্পর্ক উন্নয়নেও। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার রাতে 3 দিনের বাংলাদেশ সফরে সিওল থেকে ঢাকায় আসেন। আজই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। প্রতিনিয়তই জীবনযাত্রার ব্যয় বাড়ছে, অসহনীয় মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষ। তবে বাজেটে স্বস্তির বার্তা দিতে চান অর্থমন্ত্রী। লক্ষ্য ঠিক করতে চান 7.5%, এখনকার চেয়ে প্রায় যা 2% কম। কিন্তু কোন কৌশলে বাগে আসবে অর্থনীতির এই সূচক? প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা কর্মসংস্থান বৃদ্ধি করে আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চান দামের পারদ। বিশ্লেষকরা মনে করেন, সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, আর তা না হলে সুফল মেলা কঠিন। স্বল্প সময়ের ব্যবধানে 2 দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। পণ্য ও সেবা ব্যয় বৃদ্ধিতে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। কয়েক বছর ধরেই অসহনীয় মূল্যস্ফীতি। সবশেষ তথ্য গেল এপ্রিল মাসে সার্বিক সূচক দাঁড়ায় 9.4%। আগের মাস মার্চের তুলনায় বেশি। মূল্যস্ফীতির এমন ঊর্ধ্বমুখী প্রবণতা কয়েক বছর ধরেই বিদ্যমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর গেল এপ্রিল মাসের প্রক্ষেপণ বলছে, বৈশ্বিক মূল্যস্ফীতি 2026 সালে প্রায় 4.5% হতে পারে। এশিয়ার দেশগুলোতে বছরের মধ্যমেয়াদে মূল্যস্ফীতি হতে পারে 2.6%। মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনিশ্চয়তা। বাজেটকে কেন্দ্র করে বৈশ্বিক ও যুদ্ধকেন্দ্রিক মূল্যস্ফীতির প্রভাব নিরূপণ করেছে অর্থ মন্ত্রণালয়। যুদ্ধ 1 বছর স্থায়ী হলে 2026 সালে বৈশ্বিক মূল্যস্ফীতি হতে পারে প্রায় 3.5%। দক্ষিণ এশীয় অঞ্চলে এবছরে মূল্যস্ফীতি হতে পারে 4.5%। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান প্রেক্ষাপটের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। আগামী বাজেটে ধরা হচ্ছে নিয়ন্ত্রিত লক্ষ্য। সরকারের এই নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল, কিভাবে কমতে পারে পণ্য ও সেবা মূল্য। মূল্যস্ফীতির ক্ষেত্রেও একটা বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা ধার্য করেছি। যে বাজেট আমরা ঘোষণা করতে যাব, সেই বাজেটে কিন্তু পূর্ণ জীবন চক্র ভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলেছি, যাতে করে আর দারিদ্র মানুষের পরিমাণ না বাড়ে। আমরা আশা করি যে এভাবে চললে অর্থনৈতিক ধারাবাহিকভাবে উচ্চ মূল্যস্ফীতির যে মারাত্মক ঋণাত্মক প্রভাব থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করেন, কঠিন পদক্ষেপ না নিলে স্বস্তি দেয়া কঠিন। ইদানিংকালে তো একটা সম্প্রসারণমূলক মন্ট্রি পলিসিও এসছে, যে 60,000 কোটি টাকার যে একটা নতুন ঘোষণা দেয়া হলো।
তো সেখানে তো অর্থনীতিতে আপনি টাকা ঢালছেন, সেক্ষেত্রে বিদেশ থেকে যে মূল্যস্ফীতিটা আমদানি হচ্ছে সেটা কিন্তু বাজারের ভিতরে এসে আরও চাপের সম্মুখীন হবে। কাজে পলিসির দৃষ্টিকোণ থেকে সম্প্রসারণমূলক অবস্থানে থেকে মূল্যস্ফীতিকে বশে আনা এটা সম্ভব না। বাজেটে অগ্রাধিকার খাতের মধ্যে 3 নম্বরেই স্থান পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবরে টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াই আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে দলের পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান হেড কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা চাকমাকে দলের অংশ বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানতে নারাজ এই ইংলিশম্যান। এদিকে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা মাথায় নিয়ে সেরাটা দিতে মাঠে নামার কথা জানান অধিনায়ক মারিয়া মান্ডা। ভারতের গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় ম্যাচটি শুরু হবে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে বাকি আর মাত্র একটি ম্যাচ। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের মহরণের আগে ট্রফি উন্মোচন ও ফটো সেশনে অংশ নেন ভারত ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। দুই দল পরস্পরকে সমীহ করলেও শিরোপায় চোখ থাকছে দুই পক্ষেরই। টানা তৃতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে হাইল্যান্ড ডিফেন্সই সেরা পছন্দ কোচ পিটার বাটলারের। লম্বা সময় ধরে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পেনাল্টি শুটআউটেও বাড়তি নজর দেন তিনি। ঋতুপর্ণা চাকমাকে দলের অন্যতম খেলোয়াড় বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় বলছেন বাটলার। আর ভারতের বিপক্ষে মনস্তাত্ত্বিক চাপ সামলে ট্রফি নিয়ে বাড়ি ফেরার কথা জানান মারিয়া মান্ডা। ঋতুপর্ণা আমার কাছে অন্য খেলোয়াড়দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি সুপারস্টার সংস্কৃতিতে বিশ্বাসী নই। এখানে আলাদাভাবে তারকা হিসেবে কাউকে দেখার সুযোগ নেই। তবে ঋতুপর্ণা নিঃসন্দেহে দলেরই একজন অংশ। আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি, কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, তো আমরা আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবো। আর আমরা বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা ফোকাস দিচ্ছি না। এবারের আসরে বাংলাদেশ দলের মেডিকেল রুম নিয়ে জটিলতা সহ নানা ইস্যুতে অসন্তুষ্ট ছিল টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ট্রেনিংয়ের সময় হঠাৎ করে এক বহিরাগত মাঠে ঢুকে ভিডিও করার কাণ্ডে অবাক হন কোচ বাটলার। ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা মোটেও উচিত নয়। এটা আয়োজকদের জন্যও শেখার বিষয়। একজন মানুষ সরাসরি মাঠের ভেতরে এসে ভিডিও করা শুরু করলো, যা বিপজ্জনকও হতে পারত। ঘরের মাঠে আবারও সাফের হারানো মুকুট ফিরে পেতে মরিয়া ভারত। স্বাভাবিক খেলা খেলতে পারলে নিজেদের ঘরে শিরোপা রেখে দিতে আত্মবিশ্বাসী স্বাগতিক কোচ ও অধিনায়ক। গ্রুপ পর্বের ফলাফল নিয়ে ভাবছি না। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, আশা করি তাদের সাথে ফাইনালের লড়াইটা বেশ জমবে। বাংলাদেশ তারুণ্য নির্ভর দল, যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। তবে আমাদের দলটাও বেশ ভারসাম্যপূর্ণ, তাদের প্রতি আস্থা রয়েছে আমার। নারী সাফের সবশেষ 7 আসরের মধ্যে 5 বার ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছে 2 বার। এখন দেখার বিষয় এবারে শেষ হাসি ফুটে কার মুখে। টানা তৃতীয়বারের মতো সাফ শ্রেষ্ঠত্ব নিজেদের ঘরে তুলে নিতে মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে পাওয়া জয়কে শিউলি আজমের মাকে উৎসর্গ করলেও এবার তার জন্যই আরও একটি শিরোপা নিজেদের ঘরে নিয়ে যেতে চায় বাংলার এই দামাল মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, বাম্বুলিম অ্যাথলেটিক স্টেডিয়াম, ভারত। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে কাল হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল 6টায় এই ম্যাচ শুরু হবে। ম্যাচের আগে আলোচনায় লিওনেল মেসি আর এমি মার্টিনেজের ইনজুরি। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার সময় পেশির ক্লান্তি এবং বাম হ্যামস্ট্রিং এর টানে ভুগছিলেন মেসি। শুক্রবার স্ক্যালুনি নিশ্চিত করেন দলের সাথে মেসি অনুশীলনের অংশ নিলেও শতভাগ ইন্টেন্সিটিতে ট্রেনিং করছেন না। আর হন্ডুরাসের বিপক্ষের ম্যাচের শুরুতে না হলেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন মেসি। এছাড়া হাতের ইনজুরিতে ভোগা এমি মার্টিনেজও মিস করতে পারেন এই ম্যাচ। হন্ডুরাস ম্যাচের পর আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 17 জুন গ্রুপ জিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। শান্তি আলোচনায় অচলাবস্থার মাঝে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ওয়াশিংটন, তেহরান। ইরানের 2টি রাডার কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ধ্বংস করেছে কমপক্ষে 4টি ড্রোন। 1 ঘন্টার মধ্যে দেয়া জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি টার্গেট করে ইরান। ছড়ে 7টি ব্যালিস্টিক মিসাইল। ওমান উপসাগরে মার্কিন বাহিনীকে সতর্ক করতেও গুলি ছুঁড়েছে তেহরান। আবারও আগ্রাসনের শিকার হলে আরও বড় জবাবের হুঁশিয়ারি দিয়েছে IRGC।
গভীর রাতে আবারও যুক্তরাষ্ট্রের ড্রোন আঘাত এনেছে ইরানে। টার্গেট করেছে কেশম ও গরুকে উপকূলের দুটি টেলিকমিউনিকেশন টাওয়ার। দক্ষিণে হরমুজগানে সিরিক বন্দরেও একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। ইরান থেকে ছোড়া কমপক্ষে 4টি ড্রোন ধ্বংসের দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালীতে মার্কিন নেভির নৌযান লক্ষ্য করে ড্রোনগুলো ছুড়েছিল ইরান। আত্মরক্ষার স্বার্থেই ধ্বংস করা হয়েছে সেগুলো। 1 ঘন্টার মধ্যেই জবাব দিয়েছে ইরান। হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। আক্রান্ত হয়েছে কুয়েতের 2টি বিমান ঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম বহরের হেডকোয়ার্টার্স। দূর থেকে ধোঁয়া দেখা যাওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা, যদিও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি ওয়াশিংটন। সেন্টকম জানিয়েছে কুয়েত ও বাহরাইনের 7টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। 6টি ধ্বংস এবং অপরটি টার্গেট পর্যন্ত পৌঁছায়নি বলে দাবি করেছে তারা। ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বারবার এমন দাবি করলেও চাপিয়ে দেওয়ার শর্তে অনমনীয় অবস্থান ধরে রেখেছে ইরান। এক বিবৃতিতে আইআরজিসির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন চালিয়ে গেলে তাদের জবাবও সীমিত হবে না, আর পরিণতির জন্য দায়ী থাকবে শত্রুপক্ষই। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতীয় যুবকের ছুরিকাঘাতে ব্রিটিশ ছাত্র নিহত, পুলিশের বিতর্কিত ভূমিকার ঘটনায় ক্রমেই ব্রিটেনের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে। হেনরি নোভাক হত্যাকাণ্ড নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র। লেবার প্রশাসনের নীতির সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও করেছেন সমালোচনা। ওয়াশিংটনের আচরণকে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ হিসেবে দেখছে লন্ডন। এদিকে অভিবাসন বিরোধীদের সহিংস বিক্ষোভেও বেশ চাপে পড়েছে ব্রিটিশ সরকার। আলোচিত হেনরি নোভাক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রিটেন। ভারতীয় বংশোদ্ভূত অপরাধী বিক্রম দিগোয়ারের যাবজ্জীবন সাজা হলেও গত ডিসেম্বরের এই ঘটনা বেশ চাপে ফেলেছে দেশটির লেবার সরকারকে। বিক্রমের ছুরিকাঘাতে আহত হেনরি নোভাককে গ্রেফতারের বডি ক্যাম ভিডিও প্রকাশ হতেই সরকারের অভিবাসন নীতি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে ডানপন্থীরা। হচ্ছে বিক্ষোভ প্রতিবাদও। সম্প্রতি সাউদাম্পটনে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, যাতে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। হেনরির সাথে যা ঘটেছে তা কখনোই ঘটা উচিত ছিল না। সব জীবনই মূল্যবান। সরকার বা পুলিশ আদৌ সামাল দিতে পারেনি পরিস্থিতি। আমরা এখনো কেন শুনছি না যে ওই পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। হেনরি হত্যাকাণ্ডের ঘটনায় বেশ সরব যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে অভিবাসী ও সাধারণ ব্রিটিশদের জন্য 2 স্তরের আলাদা পুলিশি ব্যবস্থা চলছে। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। একে সভ্যতা পতনের লক্ষণ আখ্যা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই মৃত্যুর জন্য ব্রিটিশ কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইউরোপের অভিজাত শ্রেণীর দুর্বল অভিবাসন নীতিরই ফল এই ঘটনা। এর আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কও এক ইস্যুতে মন্তব্য করেছেন। মার্কিনীদের একের পর এক মন্তব্যকে ভালো চোখে নিচ্ছে না লন্ডন। অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে স্টারমার প্রশাসন দাবি করেছে ব্রিটিশদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার মাইকেল মাস দ্বীপে পরিবারের সাথে মাছ শিকারে যান 35 বছর বয়সী ওই যুবক। সে সময় হাঙরের আক্রমণের কবলে পড়েন। তিনি মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং তীরে আনা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, এই ঘটনার পরপরই প্রায় 14 ফুট লম্বা একটি হাঙর দেখতে পেয়েছেন তারা। এর আগে দেশটির ব্যারিয়ার রিফ ও পার্থের কাছে হাঙরের আক্রমণে আরও 2 জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে হাঙরের আক্রমণে 3 সপ্তাহে 3 জনের মৃত্যু হলো অস্ট্রেলিয়ায়। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।